ইরহামের রুম গোছাতে গিয়ে ঝর্ণা বেগমের হাতে পড়েছে অনেকগুলো প্রেমপত্র। একে একে সব খুলে পড়তেই তার চোখগুলো বৃহদাকার ধারণ করেছে, শুধু কোটর থেকে বেরিয়ে আসার পূর্ব লক্ষণ মাত্র। গোল গোল চোখে মনোযোগ সহকারে কতক্ষণ অবলোকন করলেন চিঠিগুলো। অতপর নাইট স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়ে দ্রুত হাতে কল লাগালেন নুসরাতকে। প্রথমবার কল দেওয়ার পর নুসরাত কল পিক করল না। ঝর্ণা বেগম এতে মোটেও বিরক্ত হলেন না। ধৈর্য সহকারে আবারও কল লাগালেন নুসরাতের নাম্বারে। এটা নুসরাতের বদ অভ্যেস, প্রথমবারের কলে কারোর ফোন ধরবে না, দ্বিতীয় কলের প্রথম রিং হতেই ধরবে। শ্বাস ফেলে ঝর্ণা বেগম অপেক্ষা করলেন নুসরাতের কল পিক করার। ঝর্ণা বেগমের অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটাতে নুসরাত গলা খাকারি দিল। অতপর উচ্ছ্বাস মিশ্রিত মেয়েলি গলার স্বর ভেসে আসলো কানে। হ্যালো বৌমা। ঝর্ণা বেগমের ঠোঁটে আপনা আপনি হাসি চলে আসলো। পর মুহূর্তেই মুখ শক্ত করে নিয়ে নুসরাতকে কাট গলায় জিজ্ঞেস করলেন, ইরহামের বাচ্চা তোদের বাড়িতে? নুসরাত এক ভ্রু উঁচিয়ে নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ। ঝর্ণা বেগম হেয়ালি না করে সোজাসাপটা জানতে চাইলেন, এই নিয়ে শোয়েবের বাচ্চা কয়টা মেয়ের সাথে প্রেম করেছে? নুসরাত সামান্য অবাক হলো। অতপর ইরহামকে বাস দিতে পারবে ভেবে তির্যক হাসল। হাতের আঙুলে গুনে নিল কতগুলো মেয়ের সাথে এই নিয়ে ইরহাম প্রেম করেছে। সামান্যকাল অতিবাহিত হতেই নুসরাত বিটকেল মার্কা চেহারা বানিয়ে উত্তর দিল, এই তো বেশি না, মাত্র শখানিক হবে। ঝর্ণা বেগমের কপালে হাত পড়ল। চোখ সরু করে নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এতদিন ধরে আমায় জানাসনি কেন? নুসরাত সদর্পে বলে উঠল, আমি নুসরাত নাসির, কারো সিক্রেট ব্রেক করি না, আর এটাই আমার বিশেষত্ব। ঝর্ণা বেগম নাক ফুলিয়ে বলে উঠলেন, হাতের কাছে পেয়ে নেই মেয়ে, তোর বিশেষত্ব ঝাঁটাপিটা করে বের করব। নুসরাতের চোখ উল্টালো। ঝর্ণা বেগমের কথা থোড়াই কানে তুলল, সব উড়িয়ে দিল বাতাসের বেগে। ভাবসাপ নিয়ে চুল কানের পেছনে গুজতেই ঝর্ণা বেগম বললেন, শোয়েবের বাচ্চা কি করে তার সকল খবর আমার চাই। নুসরাত ভ্রুচিয়ে জিজ্ঞেস করল, তোমাকে খবর দিয়ে আমার লাভ কি? ঝর্ণা বেগম তপ্তশ্বাস ফেলে শুধালেন, কত টাকা চাই? নুসরাত চোখের পাতা পলক ফেলে হাসল। হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলে উঠল, তুমি গৃহিণী মানুষ, কত টাকা নেব তোমার থেকে? বেশি না, একটা খবরের জন্য মাত্র 10,000 টাকা। ঝর্ণা বেগম ঠোঁট চেপে মিনমিন করে শুধালেন, ডিসকাউন্ট পাওয়া যাবে না? নুসরাত বলল, আচ্ছা যাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট করে দিলাম। এর বেশি আমি পারবো না, আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। এই মাসে 2 টাকা লস হয়ে গেল। ঝর্ণা বেগমের সাথে আরও কিছু জরুরি আলাপ সেরে নুসরাত ফোন রেখে দিল। তারপর পাশে বসা ইরহামের দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। শ্রীকান্তে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনে যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছু জানিতে পারিল না। ইসরাতের লাইনগুলো আবৃত্তি শেষেই ইরহাম আর নুসরাত চোরের মতো একে অন্যের দিকে তাকালো। ইসরাত দুজনের এমন বিহেভিয়ারের মানে খুঁজে পেল না। হঠাৎ টনক নড়তেই তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, এরা আবার ডিপ মিনিং বের করতে নেমে যায় নাকি? ইসরাতের বিড়বিড় শেষ হতেই ইরহাম আর নুসরাত হেসে উঠল। দুজন দুজনের দিকে এক পলক নজর মিলায়, অতপর শুধু হাসে আর হাসে। ইসরাত ভাব করল সে শুনছে না নুসরাত আর ইরহামের কথা, কিন্তু এই দুজন তা হতে দিল না। নুসরাত তর্জনী আঙুল তুলে কপাল ঘষার মতো করল, তারপর দৃষ্টি নিবিষ্ট করল ইরহামের পানে। ঠোঁট চেপে হাসি আটকিয়ে খিক খিক করে হাসি গলায় ঝুলিয়ে বলে ওঠে,
গোপনে নির্জনে নিশীথে তার কতটুকু ফেলিয়া রাখিয়া গেল, এর মানে কী রে ইরহাম? ইরহাম গম্ভীর মুখভঙ্গি করে বলে উঠল, এর ডিপ মিনিং হতে পারে গোপনে মানুষের অগোচরে। কথা শেষ না করে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিল। আহান নিজেও হেসে গড়াগড়ি খাচ্ছে। শুধু একাই মম বলদের মতো তাদের এই হাসির মানে খুঁজে পেল না, তাই প্রশ্ন করল, এত হাসির কি হলো? ইসরাত হাতের বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। কান পাতা তখনও মেঝেতে বসা ওই 3 নাটঙ্কির দিকে। নুসরাত মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো করে পড়ে বলল, তুই মাঙ্গের নাতি, ওগুলা বুঝবি না। এসব বুঝতে লিজেন্ড হতে হয় আমাদের ন্যায়। কথা শেষ করে হাইফাই করল সবাই। ইসরাত ঠোঁট চেপে বইয়ের আড়ালে মুখ ঢেকে মিটিমিটি হাসছে। মম ইসরাতের দিকে তাকিয়ে বলল, আপু, লাইনগুলো আবার বলো তো। ইসরাত নিজের হাসি আটকিয়ে আবারও না বোঝার মতো করে পড়ে শোনালো মমকে। মম ঠোঁটের ডগায় শব্দগুলো প্রতিনিয়ত জপল তসবি জপার ন্যায়। তাহার কতখানি আমার নিকট। এইখানে এসে পঞ্চমবারের মতো থমকালো মম। গোল গোল চোখের বাদামি নয়নের দৃষ্টি প্রথমেই গিয়ে পড়ল আহানের দিকে। আহান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এরপরে পড়ল নুসরাতের দিকে। নুসরাত নির্বিকার চিত্তে আহানের পাশে শুয়ে হাসছে। মম নুসরাতের চোখে লজ্জার লেশমাত্র দেখতে পেল না। এরপর তার দৃষ্টি ঘুরে গেল ইরহামের দিকে। ইরহামও নির্লিপ্ত ঠোঁটে মিচকে হাসছে। ইসরাতের দিকে চোখ পড়তেই দেখল সে আরাম করে শুয়ে বই পড়ছে। ঠোঁট না হাসলেও চোখগুলো হাসছে। বাদামি চোখগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ায় জ্বলজ্বল করছে। মম মৃদুস্বরে নুসরাতের উদ্দেশ্যে বলে উঠল, তোর লজ্জা লাগছে না এদের সামনে বসে এরকম নির্লজ্জের মতো কথার মিনিং বের করতে? নুসরাত ঠোঁট উল্টালো। কপালে তথাকথিতভাবে ভাঁজ ফেলে বলে উঠল, হোয়াট দ্য ফাক? আমার কেন লজ্জা লাগবে? আমি কি কোনো গুনার কাজ করেছি যে আমার লজ্জা লাগবে? মম মাথায় হাত দিল, কিরমিরিয়ে বলল, একটু শরম কর, ও তোর থেকে 4 বছরের ছোট। নুসরাত বলল, তো কি হইছে? ও আমার বান্ধবী। ও তোর থেকে ভালো আমাদের কথা বোঝে। সর সৌদির ভাই। নাজমিন বেগমকে কিচেন থেকে বের হতে দেখে নুসরাত কথার সুর পাল্টে ফেলল। আহান ফিসফিস করে নুসরাতের কথাটা পৌঁছে দিল মমর কানে। আপু বলতে চাইছে চুদির ভাই। মম ধূপ করে একটা কিল বসালো আহানের পিঠে। আহান পিঠ চেপে ধরে চিৎকার করে উঠল। রাগী চোখে কতক্ষণ মমর দিকে চেয়ে বলে উঠল, আজ বড় বলে ছেড়ে দিলাম। পরের বার এমন ভুল করার চিন্তা ভাবনা করলে একদম সজীবের বাপের সাথে বিয়ে দিয়ে দেব। মম হিসিয়ে বলে উঠল, মন্টুর বউয়ের সাথে তোকে বিয়ে দেব। আহান চোখ উল্টালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যঙ্গমূলক শব্দ। নুসরাত আরাম করে শুয়ে ঝগড়া দেখছে। উৎসাহ দিল আহানকে, আহান লেগে পড়, চুল ধরে ধুমসে কয়েকটা দিয়ে দেই মহিলাকে। না পারলে আমি তোকে সাহায্য করব, বল শুধু। আহান অফ শোল্ডার টি শার্টের গলা ঝাঁকালো, ভাবসাব নিয়ে বলল, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আমি, আমার সাথে লাগতে আসবে না, ছাই করে দেব। অতঃপর নুসরাত, ইরহাম, আহান একসাথে গলা মিলিয়ে বলে উঠল, একদম চুমন্তর চু কালো কুত্তার গু করে দেব, ধূলিসাৎ করে দেব তোকে। এই 3 জনের কথা শুনে মমর চোখ ছলছল করে উঠল। নাক টেনে ইসরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ইসরাত না চাইতেও শব্দ করে হেসে দিল। তার সাথে মিলিয়ে ওই 3 নমুনাও হেসে দিল। একটু আগের ঝগড়ার পর থেকে মম মুখ ফুলিয়ে বসে আছে। ইসরাত মানানোর চেষ্টা করেছে, কিছুতেই কিছু হচ্ছে না। হাত দিয়ে স্পর্শ করতে গেলেই গা ঝাড়া মেরে ওঠে।
নুসরাত আরাম করে এক হাত মাথার নিচে ঢুকিয়ে শুয়ে নড়চড়বিহীন বদনে কাঠপুতলির মতো মমর আগাগোড়া পরক করছে। এক ভ্রু উঁচানো সব সময়ের ন্যায়। ইরহাম আর আহানের অবস্থাও একই রকম। মমকে চোখ দিয়ে গিলছে তিনজনে একসাথে শুয়ে থেকে। হঠাৎ হন্তদন্ত পায়ে কিচেন থেকে ফোন হাতে বেরিয়ে আসলেন নাজমিন বেগম। তৎপরতা নিয়ে বললেন, ইসরাত, শুনেছিস মন্টু ভাই নাকি আবার বিয়ে করেছে? নুসরাতের মাথায় যেন বাজ পড়ল আকাশ ফেটে। বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে গেল নিমিষেই। অকৃতির মুখ করে গোলাকার আখি যুগলের পাতা না ফেলে বলে উঠল, মন্টু শালা বিয়ে করে নিয়েছে আবার? ইসরাত এসবে কোনো কান দিল না। যার ইচ্ছে বিয়ে করুক, তার কি। নড়ে চড়ে আবারও বইয়ে চোখ নিবিষ্ট করল নিবিড় মনোযোগে। নাজমিন বেগম ইসরাতের খামখেয়ালিতে বিরক্ত হলেন। হাত থেকে বই নিয়ে ছুঁড়ে মারলেন সামনের সোফায়। চোয়াল শক্ত করে বললেন, চল তো, চল তাড়াতাড়ি। মন্টু ভাইয়ের বউ কান্না করছে, সান্ত্বনা দিতে যেতে হবে তো। প্রতিবেশী হিসেবে তো একটা দায়িত্ব আছে নাকি আমাদের? দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে? আব্বু করে নাই বিয়ে। আর এরকম অদ্ভুতভাবে ঘামছো কেন? এত তৎপর হওয়ার মানেই বা কি? এমন ভাব করছো আম্মু যেন আব্বু দ্বিতীয় বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে এসেছেন। ইসরাত কথা বলে না, কিন্তু যখন বলল তখন নাজমিন বেগমের মাথায় বাজ ফেলে দেওয়ার মতো একটা সম্পূর্ণ বাক্য বলল। নাজমিন বেগমের খ্যাপাটে চাহনি দেখার মতো হলো। ইসরাত মায়ের শক্ত মুখ দেখে শান্তভাবে তবুও বসে রইল নিজ স্থানে। নাজমিন বেগম খিটখিটে স্বরে বললেন, তোর বাপ ওই সাহস করবে না। আর করলে প্রথমে তোর বাপকে পিস পিস করে কাটব, কেটে কুকুরকে খাওয়াবো, তারপর তার দ্বিতীয় বউকে কাটব। দুটোকেই দুনিয়ায় জাহান্নাম দেখিয়ে দেব। নুসরাত হাতের হাতা গুটিয়ে উঠে দাঁড়িয়েছিল। মন্টু শালাকে আজ দুটো ধরে দিয়ে দেবে ভেবে। সে ভয়ঙ্কর রকম ঘৃণা করে যারা বউ বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করে। এই বয়সে এই ব্যাটা বুড়োর এত উত্তেজনা আসে কিভাবে? দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে। শালা গোলামের পুতের আজ একদিন কি তার একদিন। কিন্তু মাঝপথে এসে বাধা পড়ে ইসরাতের কথায়। সামনে আগানো পা পিছিয়ে যায় ইসরাতের কথা শোনার জন্য। পিছু ফিরে তাকাতেই মায়ের উত্তর কানে আসে, আর এতেই নুসরাতের চোয়াল ঝুলে যায়। নাজমিন বেগমের কথা শেষ হতেই পাঁচজোড়া চোখ ঘুরে গেল নাজমিন বেগমের দিকে। সবগুলোই নাজমিন বেগমের উপর থেকে নিচ পরক করছে। সবার ইচ্ছে ছিল সামান্য নাজমিন বেগমকে জ্বালানোর, কিন্তু নাজমিন বেগমের শক্ত মুখের দিকে তাকিয়ে নাসির মঞ্জিলের ড্রয়িং রুম থেকে কোনো প্রকার ফাইজলামি না করে সবগুলো এক এক করে বের হয়ে গেল। সুপরিমাণ বাক্য ব্যয় করল না। সবারই সিক্স সেন্স জানান দিচ্ছে যে আর একটা শব্দ মুখ দিয়ে বের করলেই নাজমিন বেগমের পায়ে থাকা যারা লোগো বিশিষ্ট জুতা জোড়া তার হাতে উঠে আসবে, আর তা সরাসরি পড়বে গিয়ে তাদের পাঁচজনের পিঠের উপর। নাজমিন বেগম এসি অফ করে ধীরে সুস্থে দরজা জানালা লক করে বের হবেন বাড়ি থেকে। তার পূর্বেই নুসরাত ঝড়ের বেগে এসে প্রবেশ করল বাড়িতে। নাজমিন বেগমের গায়ের মোটা ওড়নাটা একটানে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে আবারও চলে গেল। ততক্ষণে তার দলের সকল সাঙ্গপাঙ্গ গিয়ে হাজির হয়েছে মন্টুর বাড়িতে। মন্টুর বাড়িতে গেট না থাকায় সুরসুর করে সৈয়দ বাড়ির পাঁচ মাথা ঢুকে গেল। মন্টুর বউ সাজনা কাঁদছেন দেয়ালের সামনে বসে। টাইলসের মেঝেতে চাপড় মেরে মেরে করুণ থেকে করুণ স্বরে কাঁদছেন। নুসরাত সরু চোখ ঘোরালো চারিদিকে। পরনে সাদা শার্ট ইন করে ঢোকানো প্যান্টের ভেতর। ইসরাত নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও সাজনার কান্নায় মনটা ব্যথিত হলো। শান্ত মুখখানা রাগে লাল হতে লাগলো সময়ের ভেতর। নুসরাতের কাছ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, নুসরাত, ওই মন্টু ব্যাটার কোনো ব্যবস্থা করা যায় না? নুসরাত সামান্য মাথা কাত করল ইসরাতের দিকে।
বলল, আগের বার যা করেছি তাই করব। শালা মন্টুর হাড্ডি ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখব। ইসরাত সামান্য হাসল। এর আগেও এই কাজ তারা সম্পাদন করেছে, তাই সবার কাছে অতটা অবাক মনে হলো না। সবাই সবার পানে চেয়ে একসাথে ঠোঁট নাড়ালো। মিশন আজ রাতে মন্টু শালাকে শিক্ষা দিয়ে একদম উত্তেজনা রফাদফা করে দেওয়া। নুসরাতের পাশে দাঁড়ানো মম হাঁ করে সাজনার দিকে তাকিয়ে আছে। নুসরাত ভেতরে ভেতরে হেসে নিয়ে ফিসফিস করে বলল, তোকে বলেছিলাম মম, মন্টু শালাকে বিয়ে করে নে, কিন্তু তুই আমার একটা কথাও শুনলি না। আজ যদি আমার কথা শুনতি তাহলে মন্টু শালার সব ফল গাছ আমার হতো, আর তুই মন্টুর ঘরে রাজ করতি রাজ। মম জারপন্ডায় বিরক্ত হলো। নুসরাতের দিকে হতাশা মিশ্রিত চাহনি বুলিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য ঠিকমতো সে দুঃখ প্রকাশ করতে পারছে না বেচারি সাজনা বেগমের জন্য। তাই দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে ইসরাতকে বগল দাবা করে অন্যদিকে চলে গেল। আহান আর ইরহামকে সোহেদ ডেকে পাঠিয়েছেন, তাই তারা চলে গেছে অনেক আগেই। নুসরাত একা ওখানে দাঁড়িয়ে থেকে চোরের মতো আশপাশ দেখল। কোন ফল গাছে কোন ফল আছে, আর কোন পজিশনে গেলে সেই ফল সে আরাম করে চুরি করতে পারবে। চোরের মতো মুখভঙ্গি বানিয়ে 2 হাত ফরমাল প্যান্টের পকেটে ঢুকিয়ে হিসেব কষতে লাগলো কিভাবে কি করবে। হেলাল সাহেবের সাথে আরুষার জাইন দাঁড়িয়ে। নিজাম শিকদার গিয়ে সৈয়দ বাড়ির সবাইকে নিয়ে আসছেন। বাড়ির কর্ত্রীরা ভেতরে। সাজনাকে সান্ত্বনা দিতে আসলেও এখন তারা দলবদ্ধ হয়ে নিজেদের ভেতর গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছেন। হেলাল সাহেবের বিপরীত দিকে নুসরাত দাঁড়িয়েছিল। আকস্মিক নুসরাতকে দাঁড়িয়ে আশেপাশে দেখতে দেখে মেয়েটার নজর কাড়ল ওনার। মেয়েলি শান্তশিষ্ট মুখখানা দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলেন, নাসিরের মেয়ে দুটোর গঠন দেখতে মাশাআল্লাহ। হেলাল সাহেবের এমন প্রখর দৃষ্টি নুসরাত সেকেন্ডের ভেতর বুঝে গেল নিজের উপর। সময় ব্যয় না করে কোনো দিকে চোখ না ফেলে সোজাসুজি হেলাল সাহেবের দিকে সরু চোখে তাকালো। হেলাল সাহেব চট করে নিজে চোখ সরিয়ে নিলেন। বিড়বিড় করে আওড়ালেন, তাকায় কিভাবে? আরও শটান হয়ে দাঁড়িয়েছিল। হেলাল সাহেবের চোখ অনুসরণ করে তাকাতেই নুসরাত দৃষ্টিসীমায় পড়ল। আরশের পাশ থেকে কিছু একটা বিড়বিড় করে হেলাল সাহেব চলে যাচ্ছেন। আরশ সেই সুযোগ নিল। বড় বড় পা ফেলে এগিয়ে এলো নুসরাতের দিকে। কাছে এসে গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। নুসরাত মাথা উঁচিয়ে উপরে তাকাতেই আরশের সাথে চোখাচোখি হলো। সুঠামদেহী লোকটা এক হাতে কপালের উপর থাকা চুল ঠেলে পেছনে সরিয়ে ভ্রু নাচালো সামান্য। আরশ বলল, ভাবতাছি দ্বিতীয় বিয়ে করে নেব। নুসরাত ঠোঁট বাঁকালো। ব্যঙ্গ করে শুধালো, সত্যি? আই অ্যাম ড্যাম সিরিয়াস। এবার বিয়ে করবই। এভাবে আর কতদিন? নুসরাত আরশের দিকে এমনভাবে তাকালো যেন আস্ত গিলে নেবে। পলক না ফেলে আরশের কথা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করল। জানতে চাইল, কিভাবে, কতদিন? আরশ আবার লঘুস্বরে নির্বিঘ্নতার সহিত বলল, আর কতদিন কুমার থাকব? যৌবন জীবন সবই তো এক এক করে চলে যাচ্ছে তোর অপেক্ষায়। নুসরাত ধিমি সুরে শুধায়, দ্বিতীয় বিয়ে করবেন? আরশ সূক্ষ্ম চোখে নুসরাতের মুখের পরিবর্তন দেখল। ধীরে ধীরে যা অস্বাভাবিক বর্ণ ধারণ করছে। বলল, হ্যাঁ, বিয়ে করব। আর কত বছর বউয়ের অভাবে থাকব? আমি আবার তোর অপেক্ষায় কুমার মরতে চাই না। শেষ বয়সে যদি তুই আসিস তাহলে তোকে নিয়ে সংসার করব। এখন না হয় দ্বিতীয় বিয়ে করে নেই। নুসরাত আবার শুধালো, দ্বিতীয় বিয়ে করবেন? এখনও চিন্তা ভাবনা করিনি। আজ বিকেল থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করব। নুসরাত আওয়াজ নামিয়ে নিল। হেসে হেসে বলল,
আপনি যতক্ষণে দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করবেন ততক্ষণে আমি আপনাকে জিন্দা পুঁতে ফেলার ব্যবস্থা করে ফেলব। আই অ্যাগেন রিপিট দ্যাট, জিন্দা দাফন করব। মাইন্ড ইট। আরশ ভয় পাওয়ার মতো ভাব করে বলল, এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে করা জরুরি। নুসরাত গলার আওয়াজ খাদে নামিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জেগেছে আপনার? জাগলে বলুন, আমি নুসরাত নাসির আপনাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আরশ প্রখর দৃষ্টি নুসরাতের মুখের দিকে বুলিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জাগবে কেন? আমার দ্বিতীয় বিয়ের শখ জেগেছে। আর কতদিনই বা কুমার থাকব? এবার কুমারত্ব ত্যাগ করতেই হবে। নুসরাত ধিমি সুরে অত্যন্ত মোলায়েমতা আনল কণ্ঠে। তর্জনী আঙুল দিয়ে আরশের কপালে ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে মিষ্টতার সঙ্গে আওড়ালো, এটা আমারও শেষ কথা। ভালো করে আপনার এই ঘিলুহীন মাথায় ঢুকিয়ে নেন। আরেকবার দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনলে চেহারার নকশা এমনভাবে পাল্টাবো, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজে চিনতে পারবেন না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি যদি ঘূর্ণাক্ষরেও টের পাই আমি থাকতে অন্য কোনো মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনি, তাহলে আপনাকে খুন করে আপনার লাশ আমি নিজ হাতে দাফন করব। একটা কাকপক্ষীও টের পাবে না আপনার লাশ আমি কোথায় দাফন করেছি।